এর আগের দিন তোমাদের আহ, এর আগের দিন তোমাদের বায়ু দূষণটা পড়ানো হয়েছিল। আজকে তোমাদের পড়াচ্ছি জল দূষণ। বায়ু দূষণের মতোই জল দূষণটা। জল দূষণের সংজ্ঞাটা আসে না, রিডিং দেখে রাখবে। জল দূষণের প্রকারভেদ এগুলো রিডিং সব দেখে রাখবে। এখানে পড়বে জল দূষণের উৎস, শিল্পঘটিত উৎস, শিল্পঘটিত দূষণ। শিল্পের মাধ্যমে যে সমস্ত বজ্র পদার্থগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে, হুম মিশে যাচ্ছে বলে জলটাকে দূষিত করছে। ওই বজ্র পদার্থের মধ্যে কী থাকে? অ্যামোনিয়া থাকবে, ফেনল থাকবে, সায়ানাইড থাকে, যেটা জলের সঙ্গে মিশে যাচ্ছে বলে জলটাকে দূষিত করছে। এগুলোকে ছোটো করে একটু পড়ে নেবে। আজকে কিন্তু আরও একটু স্পিডে পড়াবো, কারণ বায়ু দূষণটা যেহেতু হয়ে গেছে বলে জল দূষণটা একটু সহজেই পারবে। তারপরে এখানে নর্দমা, নিষ্কাশিত পদার্থ, বিভিন্ন রকম নর্দমা থেকে, শহরতলিতে বিশেষ করে নর্দমা যেগুলো থাকে, সেই নর্দমা থেকে নিষ্কাশিত যে সমস্ত বজ্র পদার্থগুলো সরাসরি নদী বা পুকুর বা সমুদ্রের জলের সঙ্গে যখন মিশে যাবে তখন সেই জলটা দূষিত হবে। হ্যাঁ, পয় প্রণালীর মানে মলমূত্রগুলো যেগুলো থাকে সেগুলো নদীর জলের সঙ্গে পুকুরের সঙ্গে যে মিশে যায় তো জলটা দূষিত হবে। কীটনাশক, আগাছানাশক দ্বারা দূষণ। হ্যাঁ, বিভিন্ন রকম স্প্রে টিস্প্রে করার ফলে একটা বাগানে কীটনাশক বা আগাছানাশক স্প্রে করা হলো, বৃষ্টি যখনই হলো ওই কীটনাশক বা আগাছানাশকটা ধুয়ে গিয়ে পাশের পুকুরের জলের সঙ্গে মিশে গেল, তাহলে জলটা দূষিত হয়ে গেল। কৃষিজ সার, সার ব্যবহার করলে বৃষ্টি হলো, সেই সারটা ধুয়ে গিয়ে আবার কি হলো, পাশে পুকুরে জলের সঙ্গে মিশে গেল, তাহলে জলটা দূষিত হলো। তো এরকম করে আরও অনেকগুলো আছে। আছে সমুদ্রের মানুষ দ্বারা, হ্যাঁ, দূষণ, কাপড় টাপড় কাঁচা টাচা, গবাদি পশু স্নান টান করার ফলেও জলটা দূষিত হচ্ছে। তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষণ, তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরণের ফলে, হ্যাঁ, জলটা দূষিত হচ্ছে। সমুদ্রে যদি তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরণ যদি করা হয় তাহলে, পরমাণু বোমা যদি বিস্ফোরণ করা হয় তাহলে জলটা দূষিত হবে। এইগুলো কতগুলো রয়েছে, এগুলোকে ওই 4 মার্কে যদি আসে তাহলে 4টাকে ভালো করে লিখবে আর বাকিগুলোকে লিখে দেবে। এছাড়াও এটা 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 দ্বারা দূষিত হয়, এরকম করে লিখবে, যেভাবে বায়ু দূষণটা বলেছিলাম। এবার এখানে জল দূষণ ঘটিত রোগ। জল দূষণ ঘটিত জল দূষণ ঘটিত রোগের, হ্যাঁ, রোগগুলো কি কি এখানে যেমন দেওয়া আছে, এটা শুধু একটু দেখে রাখবে, নামগুলো একটু মনে রাখবে, যে উদারময়, কলেরা, আমাশয়, টাইফয়েড, জিয়াডেসিস, মিনামাটাই টাইটাই, এগুলো জিনিসগুলো একটু, রোগগুলো নামগুলো একটু দেখে রাখবে। তারপরে জল দূষণ নিয়ন্ত্রণ কী করে করা যাবে? যেভাবে জল দূষণ হচ্ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করলেই জল দূষণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেমন নালা নর্দমার জলগুলো পয়প্রাণে সরাসরি নদীতে পুকুরের সঙ্গে মিশে যাচ্ছিল, হ্যাঁ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই জল দূষণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। তারপরে কলকারখানার যে সময় দূষিত পদার্থগুলো সরাসরি যেন নদীতে না মিশে যায়, পুকুরে না মিশে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বিশুদ্ধ পরিশুদ্ধ করেই যদি নদীর জলের সঙ্গে কলকারখানার জলগুলো ফেলা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে দেওয়া আছে। হ্যাঁ, এইগুলো পড়ে নেবে। যেমন খনিজ তেল যখন উৎপাদন করা হয়, সমুদ্রের থেকে যখন খনিজ তেল যখন উৎপাদন করা হয় তখন ওই তৈলবাহী নোঙর থেকে তেলটা যেন সমুদ্রের জলের সঙ্গে না মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে খালবিল খালবিলে যাতে কোনো কচুরিপানা না ভরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরকম করে 6টা দেওয়া আছে, 4টা করে নেবে। তারপরে ব্যক্তিগত উপায়, হ্যাঁ, জল দূষণ নিয়ন্ত্রণ কী করে করা যায় এগুলোকে রিডিং পড়বে। আইনটা পড়বে, এই যে আইনসম্মত উপায়ে জল দূষণ নিয়ন্ত্রণ, তার মধ্যে আইন যেটা আছে এখানে যেমন আছে কেন্দ্রীয় জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ, এই সমস্ত আইনগুলো আছে, এইগুলোকে একটু পড়তে হবে। তাহলে জল দূষণের প্রভাব কী? জল দূষণের ফলে প্রভাব কী হবে? মানব জীবনে কী কী প্রভাব হবে? বিভিন্ন রকম রোগ টোগগুলো হবে, ওই যে রোগ টোগগুলো ঘুরিয়ে ফিরিয়ে একই দেওয়া আছে। হ্যাঁ, এগুলো একটু পড়বে। মৃত্তিকার উপর এটাকে একটু ভালো করবে, মানব জীবনে প্রভাবটাই ভালো করে পড়বে আর এটাকে রিডিং পড়বে। তারপরে সমুদ্র জলের উপর প্রভাব, এটাও রিডিং পড়বে। এখানে একটা টপিক আছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিওডি বা জৈবনিক অক্সিজেন চাহিদা। ভালো করে শুনবে। বিওডি বা জৈবনিক অক্সিজেন চাহিদা কাকে বলছে? বলছে যে কোনো একটা জলাশয়ে
যদি জৈব ক্ষয়িষ্ণু কোনো পদার্থ থাকে, জৈব ক্ষয়িষ্ণু মানে ক্ষয় হয়ে যাবে এমন দূষক পদার্থ যদি থাকে, তাহলে সেই দূষক পদার্থকে ডিগ্রেড করবে বা ভাঙবে ওই জলে উপস্থিত বিভিন্ন ধরনের অণুজীবগুলো ওই ক্ষয়িষ্ণু জৈব পদার্থকে ভাঙবে। এবার ওই যে অণুজীবগুলো আছে, তো ওই অণুজীবগুলো আবার কি করবে, যে ওই জলের মধ্যে নিমজ্জিত যে অক্সিজেন আছে, জলের মধ্যে দ্রবীভূত বা দ্রাব্য যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা সে নিজের জৈবনিক ক্রিয়ার জন্য ব্যবহার করবে। কে? অণুজীবগুলো। জিনিসটা বুঝবে যে জলের মধ্যে মনে করো যে কতগুলো দূষক পদার্থ আছে, সেই দূষক পদার্থ কিন্তু ক্ষয়িষ্ণু দূষক পদার্থ, মানে ক্ষয়ে যাবে। তো এই ক্ষয়টা দূষক পদার্থটাকে ভাঙবে কে? ওই জলের মধ্যে উপস্থিত অণুজীব। তো ওই যে অণুজীব যেগুলো রয়েছে, সেই অণুজীবটা আবার কি করছে, নিজের শারীরবৃত্তীয় বা জৈবনিক ক্রিয়া চালানোর জন্য কি করছে, যে জলের মধ্যে দ্রবীভূত যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে ব্যবহার করছে। এবার যে ওই যে মনে করো যে একটা জলাশয় আছে, জলাশয়ের মধ্যে জৈব ক্ষয়িষ্ণু দূষক পদার্থের পরিমাণটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেল, জল তখন দূষিত হয়ে গেল। তখন কি হবে, যে ওই ওই জায়গাতে অণুজীবগুলো কি করবে, যে ওই যে জৈব ক্ষয়িষ্ণু যে দূষক পদার্থগুলো হয় তাদেরকে ভাঙবে। এবার ভাঙতে গেলে যত বেশি একটা পুকুরের মধ্যে যত বেশি পরিমাণে দূষক পদার্থের পরিমাণ বাড়বে, তত বেশি পরিমাণে অণুজীবের সংখ্যাও বেড়ে যাবে। এবার কি হবে, যে ওই অণুজীবগুলো যখনই ভাঙবে তখন কি নিজে সে জৈবনিক ক্রিয়াটা তো করবে, করার দরুন কি হবে, যে বেশি বেশি করে সে কী করবে, যে পুকুর থেকে অক্সিজেনগুলো দ্রবীভূত অক্সিজেনটাকে সে ব্যবহার করে নেবে। তাহলে কি হবে, যে ওই পুকুরের জলের অক্সিজেনের একটা ঘাটতি দেখা যাবে, যেহেতু ওই অক্সিজেনটা অণুজীবগুলো ব্যবহার করে নিচ্ছে। আর অণুজীবগুলো কেন ব্যবহার করছে, ওই যে ক্ষয়িষ্ণু যে জৈব দূষক পদার্থ রয়েছে তাকে ভাঙার জন্য। তাহলে কী হচ্ছে, যে ওই জলের মধ্যে থেকে ওই অণুজীবগুলো অক্সিজেনগুলোকে ব্যবহার করে নিচ্ছে বলে অক্সিজেনের একটা ঘাটতি দেখা যাচ্ছে ওই জলের মধ্যে। এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈবনিক অক্সিজেন চাহিদা। এতটা ওর চাহিদা, মানে ঘাটতিটা হয়ে গেল। তো সাধারণত জলে 4 থেকে 5 ppm অক্সিজেনটা হচ্ছে স্বাভাবিক। 4 থেকে 5 ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটাকে mg পার লিটারও বলে, mg পার লিটার। এতটা যদি থাকে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন যদি থাকে, তাহলে জলটা স্বাভাবিক, এটা কোনো দূষিত জল নয়। এবার দেখা যাচ্ছে যে এর থেকে কমে গেল, অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, তাহলে কি হবে, যে ঘাটতিটা হবে। তো এখানে যেমন তোমাদের এখানে সংজ্ঞাটাই তোমাদের একটু ভেঙে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন জলে উপস্থিত জৈব উপাদানকে, জৈব উপাদান মানে ওই দূষক পদার্থটাই জৈব উপাদান, অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য, মানে ওই ছোটো ছোটো অণুজীব যেগুলো রয়েছে এরা কী করবে, ওই দূষক পদার্থটাকে ভাঙবে। যে পরিমাণ অক্সিজেনের দরকার, এবার ওই অণুগুলো যখনই অণুজীবগুলো যখনই ওই জৈব পদার্থকে ভাঙবে, তখন অক্সিজেন দরকার, কারণ তার নিজের জৈবনিক ক্রিয়ার জন্য অক্সিজেনের দরকার। তাহলে ওই অক্সিজেনটা কোথা থেকে পাবে, সে ওই জল থেকেই নেবে। তাহলে অক্সিজেনের দরকার হয়, তাকে জৈবনিক অক্সিজেন চাহিদা বলছে। যতটা দরকার সেটা হয়ে গেল জৈবনিক অক্সিজেন চাহিদা। মনে করো এখানে যেমন বলা স্বাভাবিক হচ্ছে কত, 4 থেকে 5 ppm স্বাভাবিক। এবার এটা 4 থেকে 5 ppm অক্সিজেন যদি জলের মধ্যে থাকে, তাহলে জলটা বিশুদ্ধ। এবার অণুজীবগুলো, জৈব পদার্থগুলো, দূষক জৈব পদার্থগুলো ওখানে সঞ্চিত হয়ে গেল। তাহলে কি হবে, যে ওখানে অণুজীবগুলো চলে এলো, অণুজীবগুলো কী করবে, ওকে ভাঙবে। অণুজীবগুলো এখান থেকে অক্সিজেনগুলোকে নিয়ে নেবে, তাহলে অক্সিজেনটা কমে গেল, দেখা যাচ্ছে 2 ppm হয়ে গেল। তাহলে 2 ppm ঘাটতি হয়ে গেল, ওই ঘাটতিটাকে বলা হচ্ছে জৈবনিক অক্সিজেন চাহিদা। তো এই জৈবনিক অক্সিজেন চাহিদা বলতে কী বোঝে, যদি প্রশ্ন যদি আসে, তাহলে লিখবে সংজ্ঞাটা আগে লিখবে,
লিখে এখানে এই যে তার উপরে দেখো মোটা কালতে লেখা আছে যে পানীয় জলের বিওডি হচ্ছে 6 mg/, এটা হুয়ের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে, হ্যাঁ, এর পরিমাণ আর দূষক নির্দেশ করবে। আর এর বিওডি প্রতি লিটার এককে প্রকাশ করা হয়। এই কথাটি লিখবে 2 মার্কের জন্য। আগে সংজ্ঞা লিখবে, তারপরে এটা লিখবে উপরেরটি, এটা হুয়ের মতে, এটা তো পরিমাণ লিখতে হবে। ব্যাস 2 মার্কের জন্য হয়ে গেল। আর 3 মার্ক যদি আসে তাহলে সংজ্ঞা লিখবে আগে, তারপরে এটা লিখবে, তারপরে এখানে যে বৈশিষ্ট্য যেটা আছে বৈশিষ্ট্য 2টো বা 3টে দিয়ে দিবে, তাহলে 3 মার্কের হয়ে গেল। নেক্সট আছে সিওডি। সিওডি রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো সিওডিটা কি, যে যে এর আগেটা ছিল কি, বিওডিতে কি ছিল, যে জৈব ক্ষয়িষ্ণু পদার্থ, আর সিওডিতে হবে যে সমস্ত অক্ষয়িষ্ণু পদার্থ, মানে সহজে ভাঙবে না, ওই অণুজীব দিয়ে যে সমস্ত পদার্থগুলো ভাঙবে না, দূষক পদার্থগুলো ভাঙবে না, তার জন্য স্পেশাল কোনো অণুজীব দরকার, হ্যাঁ, বা অন্য কোনো কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে ভাঙবে ওই দূষক পদার্থগুলো। তো সেই জন্য রাসায়নিক অক্সিজেন চাহিদাতে প্রথমত হচ্ছে যে সমস্ত জৈব ক্ষয়িষ্ণু নয়, এই যে সংজ্ঞাতেই দেওয়া আছে দেখো, জলে উপস্থিত জৈব ক্ষয়িষ্ণু নয়। আর সিওডিতে ছিল কি, বিওডিতে কী ছিল, যে জৈব ক্ষয়িষ্ণু, এটাই পার্থক্য। যেসব জলে উপস্থিত জৈব ক্ষয়িষ্ণু নয় এরকম দ্রাব্য অদ্রাব্য রাসায়নিক পদার্থকে, দ্রাব্য মানে জলের সঙ্গে মিশে যেতে পারে সেই রাসায়নিক পদার্থটা, বা নাও মিশতে পারে, জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বলা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। এইটাই শুধু পার্থক্য। ওখানে জৈব ক্ষয়িষ্ণু ছিল আর এখানে জৈব ক্ষয়িষ্ণু নয়। তো এখানে কিন্তু এই এই রাসায়নিক অক্সিজেন চাহিদার ক্ষেত্রে যে জৈব ক্ষয়িষ্ণু নয় যে দূষক পদার্থ, তাদেরকে ভাঙতে স্পেশাল কোনো অণুজীবের দরকার। তো অণুজীবটা সাধারণত থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওই জৈব ক্ষয়িষ্ণু নয় দূষক পদার্থটা ভাঙে। তো ওই রাসায়নিক প্রক্রিয়াটা হওয়ার জন্যও অক্সিজেনের দরকার। তো ওই অক্সিজেন কোথা থেকে নেব, জল থেকে নিচ্ছে, জলের মধ্যে যে দ্রাব্য অক্সিজেন আছে সেখান থেকে নিচ্ছে। বা যেটুকু অক্সিজেন নিয়ে নিল মানে সেটুকু ঘাটতি হয়ে গেল, তাকে বলা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা, মানে ওইটুকু হয়ে গেল তোমার চাহিদা। তো এখানেও একই রকমভাবে রাসায়নিক অক্সিজেন বা সিওডি যদি আসে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি আসে, তাহলে এখানে সংজ্ঞাটা আগে লিখবে, তারপরে এখানে এই যে লেখা আছে রাসায়নিক চাহিদা পরিমাণটা কোথায় আছে, এই যে নিচে এখানেই দেওয়া আছে, তার নিচে বিশ্ব সংস্থা অনুসারে পানীয় জলের সিওডি পরিমাণ হচ্ছে এত, এটা লিখবে। আর 2-3টে বৈশিষ্ট্য লিখে দেবে, এই প্রয়োজনীয় দিক লিখে দেবে, তাহলে হয়ে গেল। 2টো বা 3টে লিখে দেবে, তাহলে হয়ে গেল তোমার সিওডি। সিওডি বলতে কী বোঝে যদি আসে তাহলে সংজ্ঞাটা লিখে এটা লিখলেই হবে। 3 মার্ক যদি আসে তাহলে একটু এই 2-3টা লিখতে হবে। তারপরে বিওডি আর সিওডির মধ্যে পার্থক্যটা করতে হবে, বিওডি আর সিওডির মধ্যে পার্থক্য করতে হবে। এরপরে হচ্ছে ইউট্রিফিকেশান। ইউট্রিফিকেশান কাকে বলছে, যে কোনো জলাশয়ে বা পুকুরে যদি বেশি পরিমাণে নাইট্রেট বা ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ বা কোনো পরিবেশক, অজৈব পরিবেশক যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেই জলাশয়ে বা পুকুরে ব্যাকটেরিয়া, শৈবাল বা আরও বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলো ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। মেনলি কিন্তু এখানে ওই ফসফেটটাই মেন, মানে ফসফেট জাতীয় কোনো রাসায়নিক পদার্থ যদি বেশি পরিমাণে যদি হয়ে যায় পুকুর বা জলাশয়ে, তাহলে এই ব্যাকটেরিয়া, শৈবাল, হ্যাঁ, বা বিভিন্ন রকম ছোটো ছোটো উদ্ভিদগুলো, জলজ উদ্ভিদগুলো রয়েছে, এদের পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এবার বাড়লে কি হবে, যে জলের মধ্যে শৈবাল, ব্যাকটেরিয়া, জলজ উদ্ভিদের পরিমাণটা বেড়ে গেল, তখন এরা কি করবে, ওই জলের মধ্যে যে নিমজ্জিত অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটাকে ব্যবহার করবে। কে? শৈবাল, ব্যাকটেরিয়া, জলজ উদ্ভিদগুলো এরা কি করবে, যে ওই জলের মধ্যে নিমজ্জিত অক্সিজেনটাকে ব্যবহার করবে। এবার জলের মধ্যে যে অক্সিজেনটাকে যখনই ব্যবহার করে নেবে, তখন কি হবে, যে ওইখানে যে সমস্ত প্রাণীগুলো থাকবে বা ওই উদ্ভিদগুলো, যে জলজ উদ্ভিদগুলো, তারাই
মারা যাবে, অক্সিজেনের অভাবেই তারা মারা যাবে। ব্যাস মারা গেলে কি হবে, ওদের দেহাবশেষটা আস্তে আস্তে নিচের দিকে জমতে 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 পুকুরটা এক সময় বা জলাশয়টা এক সময়ে বুঝে যাবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইউট্রিফিকেশান। ইউট্রিফিকেশান বলতে কী বোঝো, সংজ্ঞাটা লিখবে। ইউট্রিফিকেশনের যে সমস্ত কারণগুলো হচ্ছে, এই যে জমিতে ব্যবহৃত ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থের জন্য বেশি হয়, যে ফসফেট জাতীয় ডিটারজেন্ট, সার্ফ টার্ফ ব্যবহার যদি করে তাহলে ইউট্রিফিকেশানটা হবে, এটা লিখবে। আর যদি আসে ইউট্রিফিকেশান বলতে কী বোঝো, সংজ্ঞাটা লিখবে। আর হ্যাঁ, কারণটা আর লিখতে হবে না, এবারে লিখবে যে ইউট্রিফিকেশানের ফলে যে সমস্ত যেরকম ক্ষতি হবে। তো শৈবালের মনে করো বৃদ্ধি হলো, শৈবালের বৃদ্ধি হলো, বা শৈবালের বৃদ্ধি হওয়ার পরে অক্সিজেনের পরিমাণটা কমে গেল। শৈবাল বৃদ্ধি হলো, শৈবালটা নিজের জীবনক্রিয়া চালানোর জন্য অক্সিজেনটা, জলে দ্রবীভূত অক্সিজেনটা ব্যবহার করে নিল, তাহলে জলে অক্সিজেনের পরিমাণ কমে গেল, শৈবালটা পচে যাবে, জল দূষিত হয়ে যাবে, শৈবাল ব্লুম তৈরি হয়ে যাবে। এই যে ছবিতে দেখো শৈবাল ব্লুম তৈরি হয়ে যায় এরকম করে। তো এটা হচ্ছে ক্ষতির প্রমাণ। তারপরে জলটা দূষিত হয়ে গেল, শৈবাল ব্লুম হয়ে গেল, জল দূষিত হয়ে গেল, ওই জলে যদি কোনো প্রাণী বা কোনো গবাদি পশু যদি খেয়ে নেয় তাহলে তাদেরও মৃত্যু হবে। তো এটা হলো ইউট্রিফিকেশনের ক্ষয়ক্ষতি। তো এটা আলাদা করে প্রশ্ন আসে, ইউট্রিফিকেশনের ফলাফল কী এরকম প্রশ্ন আসে, বা ইউট্রিফিকেশনের কারণ কী এরকম প্রশ্ন আসবে, তখন এটা ইউট্রিফিকেশনের কারণ কী যদি আসে তাহলে এটা বলতে হবে। আর ইউট্রিফিকেশন বলতে কী হবে, তাহলে সংজ্ঞাটা লিখবে, একটা এটা লিখে দিলে আর একটা ক্ষতি লিখে দিলে তাহলে হয়ে গেল। এরপরে হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গা দূষণ কী করে হচ্ছে, ওই একই গল্পই, বিভিন্ন কলকারখানাতে নির্গত জল গঙ্গার জলের সঙ্গে সরাসরি মিশে যাচ্ছে, যে বলে গঙ্গার জল দূষিত হচ্ছে। বাড়ি ঘরের পয় প্রণালীর নর্দমার জল গঙ্গার সঙ্গে জল দূষিত হচ্ছে। এরকম তিনটে গঙ্গা দূষণের কারণ পড়ে নেবে। এখানে একটা জিনিস আছে যে গঙ্গা দূষণ প্রতিকারের উপায় কী। প্রতিকারের উপায় মানে হচ্ছে যেটা তারা দূষিত হচ্ছিল সেটাকে নিয়ন্ত্রণ করলে প্রতিকার হয়ে গেল। তো এখানেও চারটে করে নেবে যে গঙ্গা দূষণের কারণ, আর 4টে করে নেবে প্রতিকার, মানে ওর উল্টোটাই করে নেবে প্রতিকার। এখানে একটা জিনিস এখানে নিয়ে যাবো, গঙ্গা অ্যাকশন প্ল্যান, GAP, একটা কথা আসে, মানে প্রশ্ন আসে, GAP গঙ্গা অ্যাকশন প্ল্যান, মানে গঙ্গাটাকে পরিশুদ্ধ করার জন্য বা গঙ্গাটাকে দেখভাল বিশুদ্ধ জল রাখার ব্যবস্থাপনাটাকে বলা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। তো এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এরকম 1 মার্কের আসে, এটা পড়বে। এরপরে হচ্ছে আর্সেনিক দূষণ। আর্সেনিক নাম শুনেছ, মাটিতে বা জলের মধ্যে আর্সেনিক থাকে। জলের মধ্যে আর্সেনিকের আবার একটা পরিমাণ আছে, 0.05 mg পার লিটার। যদি আর্সেনিক যদি জলের মধ্যে থাকে তাহলে সেটা আমাদের ক্ষতিকারক নয়, তার বেশি যদি হয় তাহলে সেটা হয়ে গেল ক্ষতিকারক। এছাড়াও যদি আর্সেনিক যুক্ত জলটাকে যদি 2 মাস থেকে 2 বছর পর্যন্ত যদি রেখে দেওয়া যায় তাহলে সেটাও আর্সেনিক দূষিত জলে পরিণত হবে। আর্সেনিক দূষণের প্রভাব কী, এই যে মানব দেহে আর্সেনিক দূষণের প্রভাব, এটাকে ভালো করে পড়তে হবে। মানব দেহে মানে আর্সেনিকের প্রভাবে যদি রোগ হয় তাহলে আর্সেনিকোসিস বলে। এগুলোতে কী হবে, সবে শারীরিক অবসাদ হবে, দুর্বলতা, হাত পা ঝিনঝিন করে, পেশির টান হবে, হাঁটুর তালু, পায়ের চেটোয় চামড়া কড়া পড়ার মতো শক্ত হবে, মানে শক্ত হয়ে যাবে চামড়াগুলো। ফুড ডিজিজ হবে, এগুলোর মোটা কালিতে এগুলো একটু মনে রাখে ভালো করে, ব্ল্যাক ফুড ডিজিজ হবে, মানে পায়ের তলায় কালো কালো ছোপ দাগ পড়ে যাবে। তারপরে মেজোরেখা, নখের গোড়ায় এইগুলো নখের গোড়ায় আড়াআড়ি হবে, এরকম করে সাদা দাগ হবে, সাদা সরু দাদা দাগ রেখে মেজোরেখা বলে। এগুলো আছে, বাকি আরও আছে, এগুলো করতে হবে, অন্তত 5-6টা করে নেবে। আর মানবদেহে আর্সেনিকের প্রভাব 2 মার্কের 3 মার্কের আসে। এরপরে তোমাদের এর পরেরটা হচ্ছে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান। বিবর্ধন মানে হচ্ছে বেড়ে যাওয়া, একটা জায়গা থেকে আস্তে আস্তে বেড়ে যাওয়াটা হচ্ছে বিবর্ধন। জৈব বিবর্ধন মানে জৈব পদার্থের বিবর্ধন, ছড়িয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে জৈব বিবর্ধন। তো বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে
খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে যে একটা একটা যে খাবারগুলো খাচ্ছে, এর আগে পড়িয়েছিলাম যেমন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যদি প্রতিটা খাদ্য স্তরে আস্তে 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 ছড়িয়ে যদি যায় তাহলে তাকে বলা হয় জৈব বিবর্ধন। যেমন এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে জলের মধ্যে মনে করো ডিডিটি আছে, এটা একটা রাসায়নিক পদার্থ, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, এটা জলের মধ্যে আছে। এই রাসায়নিক পদার্থটা কী হচ্ছে যে ওইখানে যে ফাইটোপ্লাঙ্কটনগুলো আছে পুকুরের মধ্যে, সেই পুকুরের মধ্যে এই ডিডিটিগুলো ফাইটোপ্লাঙ্কটনগুলোর মধ্যে এই জৈব ডিডিটিগুলো প্রবেশ করলো। এবার এই এই এদেরকে যখনই আবার ফাইটোপ্লাঙ্কটনকে যখনই আবার জু প্লাঙ্কটনগুলো যখন খাচ্ছে, তখন এই ফাইটোপ্লাঙ্কটন থেকে ওই বিষাক্ত পদার্থগুলো জু প্লান্টিংয়ের মধ্যে এলো। এবার জু প্লাঙ্কটনকে যখন খাচ্ছে ছোটো ছোটো মাছ, তখন তার খাবারটা আবার ছোটো ছোটো মাছের মধ্যে ছড়িয়ে গেল। ছোটো ছোটো মাছগুলোকে বড়ো মাছের মধ্যে বড়ো বড়ো মাছের মধ্যে আবার ছড়িয়ে গেল। বড়ো বড়ো মাছকে তো আবার যখন কোনো পাখি যখন খাচ্ছে তখন পাখিদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি জলের মধ্যে ছিল ওই ক্ষতিকারক পদার্থটা জলের মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে ছড়িয়ে গেল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রত্যেকটা জীবের মধ্যে ছড়িয়ে গেল। এটাকে বলা হয় জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। তো এখান থেকে এটা বায়োম্যাগনিফিকেশন কাকে বলে এটাই পড়বে, পড়ে নিয়ে এইটাকে সংজ্ঞাটা করে নিয়ে এই পারে হ্যাঁ এটাকে এই ছকটাকে দিয়ে দিবে, তাহলে এটা 2 মার্কের হয়ে গেল। আর এটা যে জৈব সঞ্চয়, জৈব সঞ্চয়টা একই সঙ্গে ঘটে, যেমন যে জৈব সঞ্চয় হয়ে যাচ্ছে, মানে এক একটা স্তরে খাদ্য শৃঙ্খলের এক একটা স্তরে, মানে স্তর বলতে কোনটা যে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এগুলো প্রত্যেকটা একটা স্তর। এই স্তরে কী হচ্ছে যে এগুলো সঞ্চিত হয়ে যাচ্ছে, এগুলোও সঞ্চিত। যেমন এখানে ছবিতে আছে যে এই যে এখানে যে কলকারখানা থেকে মনে করো যে কলকারখানা থেকে এই ডিডিটি বা বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো জলের সঙ্গে মিশ্রিত হলো। এবার কি হলো যে এখান থেকে এবার এই জলের সঙ্গে মিশ্রিত হয়ে গেল। এবারে এটা কী হলো যে এখান থেকে জু প্লাঙ্কটনগুলোর মধ্যে প্রবেশ, ফাইটোপ্লাঙ্কটনগুলোর মধ্যে প্রবেশ করলো। এই যে 2 নম্বরটা যে ফাইটোপ্লাঙ্কটন, মানে ওখানে ছোটো ছোটো যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর মধ্যে এই জৈব রাসায়নিক পদার্থগুলো প্রবেশ করলো। এবার ফাইটোপ্লাঙ্কটনকে তাহলে জু প্লাঙ্কটন যখন হলো জু প্লাঙ্কটনের মধ্যে সঞ্চিত হয়ে গেল, এর মধ্যে সঞ্চিত হচ্ছে। জু প্লাঙ্কটনকে যখন ছোটো মাছ খায়, ছোটো মাছের মধ্যে যে লাল লালগুলো দেওয়া আছে মানে এর মধ্যে সঞ্চিত হয়ে গেল। একে যখন বড়ো মাছ খেলো তখন এর মধ্যেও সঞ্চিত হয়ে গেলো। একে আরও বড়ো কোনো মাছ খেলো তার মধ্যে সঞ্চিত হয়ে গেলো। এই মাছটা তো একটা আর খাচ্ছে না, এরকম করে অনেকটা খাচ্ছে। এই তিমি মাছটা এই মাছটাকে 10টা মাছ হতে খেলো, তো 10টা মাছের মধ্যে 10 গ্রাম করে যদি এই রাসায়নিক পদার্থ থাকে তাহলে এর মধ্যে 100 গ্রাম হয়ে গেল। তো এরকম করে আস্তে আস্তে জমে যাচ্ছে, প্রত্যেকটা পুষ্টি স্তরে জমে আছে। এটাকে বলা হচ্ছে জৈব সঞ্চয়, বায়ো অ্যাকুমুলেশন বলা হয়। এটাও সংজ্ঞাটা করবে, করে নিয়ে এর মধ্যে একটা উদাহরণ আছে, উদাহরণটা খুঁজে বার করবে, খুঁজে বার করে এখান থেকে এটাকে পড়বে, একটা উদাহরণ করে নেবে আর এটা সংজ্ঞাটা করবে, তাহলে জৈব সঞ্চয়টা হ্যাঁ এর মধ্যে থেকেই একটা উদাহরণ বার করবে, জৈব সঞ্চয় হয়ে গেল। তারপরে তাপ দূষণ, এটাও সিলেবাসে নেই। মৃত্তিকা দূষণ, এটাও সিলেবাসে নেই। শব্দ দূষণ সিলেবাসে নেই, এইচএসএ সিলেবাসে নেই। জলাভূমির দূষণ, এটাও সিলেবাসে নেই। এরপরের দিন নেক্সটটা পড়াবো তাহলে।